আজকের ঘটনাটা পাঠিয়েছে মুর্শিদাবাদের সাবস্ক্রাইবার শায়ান। ওর দিদা মারা যাওয়ার কয়েকদিন পর ফ্যামিলি দিদার রুম লক করে রাখে, কিন্তু প্রতি রাতে ভেতর থেকে কাউর আস্তে আস্তে কথা বলার শব্দ শোনা যেত। আর সবচেয়ে ভয়ের কথা, যে কথাগুলো শোনা যাচ্ছিল সেগুলো শায়ানের ছোটবেলার ডাকনাম ধরে বলা হচ্ছিল। সাবস্ক্রাইবারের নাম সায়ন। মুর্শিদাবাদের সায়ন আমাকে মেসেজ করে বলেছিল, দাদা, আমি আজ যে ঘটনাটা বলছি এটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এক্সপিরিয়েন্স। সায়ন বলেছিল, 2022 সালের শীতকালে আমার দিদা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। দিদা আমাদের বাড়িতেই থাকতেন, বাড়ির একদম শেষের ঘরটায়। দিদা মারা যাওয়ার পর ফ্যামিলি নিজেরাই ওই রুমটা লক করে দেয়, কারণ দিদার জিনিসপত্র কেউ টাচ করতে চাইছিল না। প্রথম 2 দিন সব নরমাল ছিল, কিন্তু তৃতীয় রাত প্রায় 1:20 মিনিটে আমার ঘুমটা হঠাৎ ভেঙে যায়, কারণ বাড়ির শেষের ওই রুমটা থেকে খুব আস্তে কেউ যেন আমার ছোটবেলার নাম ধরে ডাকছিল। শায়ন বলেছিল, প্রথমে আমি ভাবলাম হয়তো আমি ভুল শুনছি, কারণ ওই নামটা আমাকে এখন আর কেউ ডাকে না। ওই নামটা শুধু আমার দিদাই ডাকতেন। আমি বেড থেকে উঠে ফোনের ফ্ল্যাশলাইট অন করলাম, তারপর ধীরে ধীরে ঘরের দরজা খুলে বারান্দায় বেরোলাম। সারা বাড়ি তখন একদম চুপ, সবাই ঘুমিয়ে, কিন্তু বাড়ির শেষের ওই লকড রুমের দিক থেকে আবার সেই গলা, খুব আস্তে, শায়ন, এদিকে আয়। রাহুল, কারেকশন, শায়ন বলেছিল, সেই মুহূর্তে আমার বুকের ভেতরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ ওই গলাটা একদম আমার মৃত দিদার মতো শোনাচ্ছিল। শায়ন বলেছিল, সেই মুহূর্তে আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে আরও সামনে এগোতে লাগলাম, বাড়ির শেষের ওই লকড রুমের দিকে। 1 পা, 2 পা, 3 পা। যত কাছে যাচ্ছিলাম গলাটা তত ক্লিয়ার শোনা যাচ্ছিল, শায়ন, এদিকে আয়। আমি রুমের সামনে গিয়ে দাঁড়ালাম, আর ঠিক তখন দেখলাম ডোরটা এখনো বাইরে থেকে লক করা, ঠিক যেমন আমরা রেখে গিয়েছিলাম। কিন্তু ডোরের নিচ দিয়ে হঠাৎ একটা আলো দেখা গেল। আমি জমে গেলাম, কারণ দিদার রুমের লাইট মৃত্যুর দিনই আমরা অফ করে রেখেছিলাম, আর ওই রুমে 3 দিন ধরে কেউ ঢোকেনি। ঠিক তখন ভেতর থেকে আবার সেই গলা শোনা গেল, শায়ন, দরজাটা একবার খোলতো। শায়ন বলেছিল, গলাটা শুনেই আমার বুকের ভেতরটা একদম জমে গিয়েছিল, কারণ দিদা জীবিত থাকা কালেও আমাকে ঠিক এইভাবেই ডাকতেন। আমি কয়েক সেকেন্ড একদম নড়তে পারছিলাম না। ঠিক তখন ভেতর থেকে আবার সেই গলা, আরও আস্তে, শায়ন, আমি একা আছি, দরজাটা খোল। শায়ন বলেছিল, আমি আর 1 সেকেন্ডও ওখানে দাঁড়াইনি। আমি দৌড়ে বাবার রুমে গেলাম, বাবা মা সবাইকে ঘুম থেকে ডাকলাম। বাবা প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু আমি যখন কাঁপতে কাঁপতে সব বললাম, তখন বাবা ধীরে ধীরে উঠে দিদার রুমের চাবিটা হাতে নিলেন, আর আমরা সবাই ওই লকড রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। আমরা সবাই ওই লকড রুমের সামনে চুপ করে দাঁড়িয়েছিলাম। বাবা ধীরে ধীরে চাবিটা লকে ঢোকালেন। ক্লিক।
ডোরটা খুলে গেল। আমরা সবাই ওই লকড রুমের সামনে চুপ করে দাঁড়িয়েছিলাম। বাবা ধীরে ধীরে চাবিটা লকে ঢোকালেন। ক্লিক, ডোরটা খুলে গেল। আমরা সবাই ওই লকড রুমের সামনে চুপ করে দাঁড়িয়েছিলাম। বাবা ধীরে ধীরে চাবিটা লকে ঢোকালেন। ক্লিক, ডোরটা খুলে গেল। সায়ান বলেছিল, সেই মুহূর্তে আমাদের কারোর একটাও কথা বের হচ্ছিল না। বাবা আগে ভেতরে ঢুকলেন, তারপর আমরা এক এক করে রুমের ভেতরে গেলাম। রুমের সব কিছু একদম আগের মতো। বেড, আলমারি, টেবিল সব ঠিক ছিল, কিন্তু দিদার পুরনো কাঠের চেয়ারটা, যেটা কর্নারে রাখা ছিল, এখন একদম জানালার সামনে ঘোরানো। সায়ান বলেছিল, আমি চেয়ারটার দিকে তাকিয়েই জমে গিয়েছিলাম, কারণ দিদার একটা অভ্যেস ছিল প্রতিদিন রাতে ওই চেয়ারটা জানালার সামনে ঘুরিয়ে বসে থাকা। আর সবচেয়ে ভয়ের কথা, চেয়ারের পাশে দিদার পুরনো চশমাটা মেঝেতে পড়েছিল, যেটা আমরা নিজে হাতে আলমারির ভেতর রেখে দিয়েছিলাম। সায়ন বলেছিল, সেই মুহূর্তে আমার মা একদম চুপ হয়ে গিয়েছিল, কারণ চশমাটা মাই লাস্ট নিজের হাতে আলমারির ভেতর রেখেছিলেন, মানে ওটা নিজে নিজে এখানে আসেনি। আমরা সবাই ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে আসছিলাম। ঠিক তখন পেছন থেকে আবার সেই চেয়ার টানার শব্দ এলো, ঘস ঘস ঘস। কিন্তু এইবার রুমের ভেতরে কেউ ছিল না। সায়ন বলেছিল, আমরা সবাই দৌড়ে নিচে নেমে এসেছিলাম, আর সেই রাতের পর দিদার ওই রুমটা আর কেউ ইউজ করেনি। আর সায়ন আমাকে লাস্টে একটা কথাই বলেছিল, আজও রাত 1:20 বাজলে আমাদের ফ্যামিলির কেউ ওই রুমের সামনে দিয়ে হেঁটে যায় না।